৩ বছর পর স্ত্রী আইপিএস অফিসার হয়ে ফিরে এসেছেন, আর স্বামী তখন রেল স্টেশনে ভিক্ষা করে দিন কাটাচ্ছিলেন। তারপর যা ঘটল তাতে মানবতার চোখে জল এসে গেল, কারণ এটি ছিল অহংকারের পতন আর স্বপ্নের উত্থানের এক হৃদয় বিদারক মিলন। বন্ধুরা, সকাল তখন ঠিক 10টা বাজে। প্ল্যাটফর্ম নম্বর 2তে মুম্বাই থেকে দিল্লিগামী ট্রেনটি থেমেছিল। স্টেশনে প্রতিদিনের মতোই ভিড় জমে উঠেছিল। চা বিক্রেতাদের চিৎকার, কুলি ও যাত্রীদের ধাক্কাধাক্কি, স্টেশনের ঘোষণা। কিন্তু সেই হট্টগোলের মধ্যে এমন এক নীরবতাও ছড়িয়েছিল যা শুধু ভেঙে যাওয়া ব্যক্তির অন্তরেই লুকিয়ে থাকে। আর সেই নীরবতায় ট্রেনের সাধারণ কামরার কাছে মাটিতে বসেছিল এক ব্যক্তি। ছিন্ন ভিন্ন পোশাক, অগোছালো চুল, নত মাথা আর সামনে রাখা একটা টিনের পাত্র, যেখানে পড়া মুদ্রাগুলোর আওয়াজ তার কাছে কোনো সাহায্যের নয়, বরং প্রত্যেকবার আত্মমর্যাদা ভেঙে যাওয়ার ধ্বনি ছিল। তার নাম ছিল রাহুল, সেই রাহুল যে একসময় এই স্টেশন দিয়েই মাথা উঁচু করে ঘুরে বেড়াত, যার জুতোর ধুলোয় নয় স্বপ্নের ঝলক থাকত। কিন্তু আজ সে প্রত্যেক আসা যাওয়া করা লোকের দৃষ্টি এড়িয়ে মাটির দিকে চোখ রেখেছিল, যেন সেখানে কোনো উত্তর খোদাই করা আছে যে তার জীবন এখানে কেন পৌঁছে গেল। প্ল্যাটফর্মের অন্যদিকে তখন অন্য ধরনের এক উত্তেজনা। খাকি পোশাকে দাঁড়িয়ে থাকা পুলিশের দল, মিডিয়ার ক্যামেরা, আর তাদের মধ্যে দ্রুত পায়ে হেঁটে আসা এক মহিলা কর্মকর্তা। কাঁধে তিনটে তারা, চোখে অনুশাসন, মুখে সেই কঠোরতা যা বছরের পর বছরের প্রশিক্ষণ মানুষের রক্তে মিশিয়ে দেয়। আইপিএস প্রিয়া রাও। 3 বছর আগে এই প্রিয়া এই শহর থেকেই ভেঙে চুরমার হয়ে চলে গিয়েছিল। চোখে ছিল অপমান আর মনে ছিল জেদ যে আর কখনো কারো সামনে দুর্বল হবে না। 3 বছরের কঠিন পরিশ্রম, যন্ত্রণা, একাকিত্ব আর আগুনের পর আজ সেই ইউনিফর্ম পরে ফিরে এসেছে। সে ট্রেনে উঠতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার দৃষ্টি নিচে মাটিতে বসা সেই ব্যক্তির ওপর পড়ল। মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু কিছু একটা ছিল, কিছু একটা যা তার পা থামিয়ে দিল। মন কোনো অনুমতি ছাড়াই বলে উঠল, একবার তাকিয়ে দেখো। সে থামল। কনস্টেবল বলল, ম্যাডাম, ট্রেন ছেড়ে দেবে, কিন্তু প্রিয়া সরল না। তার চোখ সেই ব্যক্তির ওপর আটকে গেল। ঠিক তখনই হাওয়ার হালকা একটা ঝাপটায় ব্যক্তির মুখের গামছা সামান্য সরে গেল, আর এক মুহূর্তের জন্য তার মুখটা সামনে চলে এলো। নাকের গড়ন, কপালের ভাঁজ, চোখের সেই কান্ত পরিচিতি। প্রিয়ার নিঃশ্বাস আটকে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। এমনটা হতেই পারে না। যে 3 বছর আগে তার স্বপ্নের উপহাস করেছিল, যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে বলেছিল তুই কিছুই করতে পারবি না, সে আজ এখানে ভিক্ষা করছে। প্রিয়া এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার ইউনিফর্ম, তার প্রতিপত্তি সব পেছনে পড়ে রইল। সামনে এখন শুধু তার অতীত। সে ভারী গলায় জিজ্ঞেস করল, নাম? রাহুল মাথা তুলল না, শুধু বলল, যা দেওয়ার দিয়ে দিন ম্যাডাম। আর সেই কণ্ঠস্বর প্রিয়াকে ভেতর থেকে ভেঙে চুরমার করেল। সে নিচু হল। 3 বছর পর প্রথমবার তার মুখটা পুরোপুরি দেখল এবং খুব ধীর গলায় বলল, রাহুল। সেই মুহূর্তেই রাহুলের হাত থেকে পাত্রটা ছিটকে পড়ল। মুদ্রার শব্দ প্ল্যাটফর্মে নয়, বরং দুজনের হৃদয়ে প্রতিধ্বনিত হল। রাহুল ধীরে ধীরে মাথা তুলল। সামনে দাঁড়িয়ে থাকা খাকি ইউনিফর্ম আর মুখটা দেখল। চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে শুরু করল। সেই প্রিয়া, ভিক্ষা করা স্বামী আর আইপিএস হওয়া স্ত্রী আজ মুখোমুখি দাঁড়িয়ে। স্টেশন চলতে থাকল, লোক আসা যাওয়া করতে থাকল, কিন্তু তাদের জন্য সময় সেখানেই থমকে গেল। কারণ এখন যা হতে চলেছিল তা শুধু দেখা হওয়া নয়, বরং হিসাব ছিল কষ্টের, অহংকারের আর মানবিকতার শেষ পরীক্ষার। পাত্রটা মাটিতে পড়ে গিয়েছিল, মুদ্রাগুলো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, আর রাহুল এখনও সেইভাবেই বসেছিল, যেমনটা কোনো অপরাধী আদালতে দাঁড়িয়ে থাকে। মাথা নিচু, চোখ তোলার সাহস নেই, কারণ সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়া শুধু একজন আইপিএস অফিসার ছিলেন না, সে ছিল রাহুলের জীবনের সবথেকে বড় হার। সে তার জীবনের সেই আয়না ছিল যাতে আজ সে নিজের সবথেকে কুৎসিত রূপটা দেখতে পাচ্ছিল। প্রিয়া কিছুক্ষণ তাকে দেখতে থাকল, সেই লোকটিকে নয়, বরং সেই মানুষটিকে যে কখনো তার স্বামী ছিল, যে তার হাত থেকে বই কেড়ে নিয়েছিল, যে বলেছিল মেয়েদের স্বপ্ন বাড়ির 4 দেয়ালের বাইরে থাকতে নেই, যে প্রতিটা দিন তাকে খোঁটা দিত যখন সে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত। আর আজ সেই লোকটি তার সামনে ছেঁড়া পোশাকে বসে আছে ভিক্ষার পাত্র নিয়ে। প্রিয়ার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল, কিন্তু ইউনিফর্ম তাকে বেঁধে রেখেছিল। সে নিজের মুখে কঠোর ভাব বজায় রেখে বলল, এখানে কেন বসে আছো? রাহুল ঠোঁট নাড়াল, কিন্তু কথা বের হল না, যেন এই 3 বছরে তার কণ্ঠস্বরও হারিয়ে গিয়েছে। আশেপাশের মানুষ জমতে শুরু করল। কেউ কেউ চিনতে পারল যে সামনে কোনো বড় অফিসার আছেন। কেউ ক্যামেরা বের করতে যাবে, তখনই প্রিয়া এক কঠোর নজর দিল, আর ভিড় নিজে থেকেই সরে গেল।
সে ইশারায় পুলিশদের দূরে থাকতে বলল, কারণ এই ব্যাপারটি এখন সরকারি নয়, ব্যক্তিগত। রাহুল ধীরে ধীরে মাথা তুলল, চোখে লজ্জা, ভয় আর এক অদ্ভুত স্বস্তিও ছিল, যেন কোনো অপরাধী অবশেষে নিজের বিচারকের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তুমি এখানে কিভাবে? তার কণ্ঠস্বর কাঁপছিল। প্রিয়া কোনো ভাব পরিবর্তন না করেই বলল, 3 বছর আগে তুমিও এই একই প্রশ্ন আমাকে করেছিলে, মনে আছে? সেই মুহূর্তটা যেন বাতাসে জমে গেল। রাহুলের চোখের সামনে সেই রাতটা ভেসে উঠল, যখন সে প্রিয়ার ব্যাগ দরজার বাইরে ফেলে দিয়েছিল, যখন সে বলেছিল, যদি এতই অফিসার হওয়ার শখ থাকে তাহলে বেরিয়ে যা, এই বাড়িতে তোর জন্য জায়গা নেই। আর প্রিয়া আজও সেই কথাগুলো মনে করে রেখেছে, প্রতিটি শব্দ, প্রতিটি যন্ত্রণা। রাহুলের গলা ধরে এলো। আমি জানতাম না যে পরিস্থিতি এখানে নিয়ে আসবে। প্রিয়া প্রথমবার দীর্ঘশ্বাস নিল। পরিস্থিতি নয় রাহুল, সিদ্ধান্ত মানুষকে এখানে নিয়ে আসে। ট্রেনের হর্ন বাজল। সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই কথাবার্তা এখন আর কোনো ট্রেনের সাথে বাধা ছিল না। প্রিয়ার মাথায় সেই 3 বছর ঘুরছিল। পিজির ছোট ঘরে পড়তে পড়তে ফেলা চোখের জল, রাত জেগে সংবিধানের পাতা মুখস্থ করার একাকিত্ব, সেই দিনগুলো যখন জ্বরের মধ্যেও সে পরীক্ষা দিয়েছিল, এবং সেই দিনটা যখন রেজাল্ট এলো আর কাউকে ফোন করার জন্য তার হাত কাঁপছিল, কারণ যে মানুষটিকে সে সবথেকে আগে বলতে চেয়েছিল সেই মানুষটি তাকে ছেড়ে দিয়েছিল। আর আজ সেই মানুষটিই তার সামনে বসে আছে, নিঃস্ব হয়ে। রাহুল পাত্র থেকে ছড়িয়ে যাওয়া মুদ্রাগুলো কুড়িয়ে নিতে চাইল, কিন্তু প্রিয়া তার হাত ধরে ফেলল। 3 বছর পর প্রথমবার তার হাত ধরা, সেই হাত যা একসময় আস্থার ছিল আর আজ লজ্জার। রাহুল শিউরে উঠল, যেন কোনো বিদ্যুতের ঝটকা লেগেছে। এসব আর তুলনা। প্রিয়া ধীর অথচ কঠোর গলায় বলল, আর নয়। রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কোনো শব্দ নেই, কোনো হেঁচকি নেই, সরাসরি মাটিতে। সে বলল, আমাকে ক্ষমা করে দিও, যদি ক্ষমার যোগ্য হই। আর এটাই সেই মুহূর্ত ছিল যেখানে গল্পটা সোজা পথে চলল না, কারণ প্রিয়ার ভেতরে এখন 2 জন নারী দাঁড়িয়েছিল। একজন সে, যাকে বিচার চাই, আর অন্যজন সে, যাকে মানবিকতা এখনও টানছিল। সে হাত ছেড়ে দিল, সোজা হয়ে দাঁড়াল, ইউনিফর্মটা ঠিক করে নিয়ে বলল, ওঠো এখান থেকে। এখানে নয়। রাহুল অবাক হয়ে গেল। মানে? প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, মানে এই যে হিসাব এখন প্রকাশ্যে হবে না, এবং বিচার এখনই নয়। ট্রেন আবার হর্ন দিতে শুরু করল। পুলিশরা কাছে এলো। প্রিয়া তাদের ইশারা করল যাতে এই লোকটিকে সাথে নিয়ে আসা হয়। স্টেশনে কানাকানি শুরু হয়ে গেল। এই আইপিএস ম্যাডামকে? কাকে নিয়ে যাচ্ছেন তিনি? কিন্তু কেউ জানত না যে এই সফর এখন স্টেশন থেকে অনেক গভীরে যেতে চলেছে। কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে রাহুল ভিক্ষা কেন করছিল। প্রশ্ন এটা ছিল যে প্রিয়া নিজের অতীতকে শাস্তি দেবে নাকি দ্বিতীয় সুযোগ। স্টেশনের বাইরে বেরোতেই ঠান্ডা হাওয়া মুখে ধাক্কা দিল, কিন্তু রাহুলের শীত লাগছিল না। সে শুধু ভেতর থেকে সংকুচিত হয়ে আসছিল। প্রিয়া আগে আগে হাঁটছিল, সেই দীর্ঘ পদক্ষেপ যা অফিসারদের হয়, আর তার পেছনে রাহুল মাথা নিচু করে ভাঙা মনে চলছিল, যেন অন্য কারো ছায়া হয়ে গিয়েছে। গাড়িতে বসতেই নীরবতা নেমে এলো। ড্রাইভার আয়নায় দেখল, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। গাড়ি এগিয়ে চলল আর শহরের আলো পেছনে ফেলে গেল। সেই অন্ধকারে রাহুলের জীবনও উন্মোচিত হতে শুরু করল। না চাইতেই সে বলতে শুরু করল, কারণ এখন চুপ থাকার মতো আর কিছুই তার কাছে অবশিষ্ট ছিল না। সে জানালো কিভাবে প্রিয়া চলে যাবার পর সে নিজেকে ঠিক প্রমাণ করার জিদে ভুল সব সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। কিভাবে বন্ধুদের কথায় চাকরি ছেড়ে ব্যবসায় টাকা লাগিয়ে প্রতিবার হারতে থাকল। কিভাবে অহংকার তাকে কারো কাছে মাথা নত করতে দেয়নি, এমনকি নিজের বাবা মায়ের কাছেও না। আর তারপর একদিন যখন বাড়ি ভাড়া দেওয়ার টাকা লইল না, তখন দরজা বন্ধ হয়ে গেল। আত্মীয়রা ফোন ধরা বন্ধ করে দিল। সেই সমাজ যারা এক সময় তার পুরুষত্বের উপর তালি বাজিয়েছিল, তারাই তাকে অকেজো বলে সরিয়ে দিল। রাহুল বলতে থাকল আর প্রিয়া শুনতে থাকল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর ছিল না। ভেতরে তুফান বইছিল, কিন্তু বাইরে ইউনিফর্মের গাম্ভীর্য। সে মনে করল সেই সময়ের কথা, যখন সে নিজে একটা ছোট ঘরের মেঝেতে বসে পড়াশোনা করত, যেখানে প্রতিটি লাইন তার কাছে আশা ছিল। কিভাবে একাকিত্বের সাথে তার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। রাহুলের গলা ধরে এলো যখন সে বলল যে শেষবার যখন সে তার মাকে ফোন করেছিল, মা শুধু বলেছিলেন, আর আসিস না। আর সেই দিনটাই ছিল যখন সে প্রথমবার স্টেশনে রাত কাটিয়েছিল। প্রিয়া প্রথমবার জানলা থেকে নজর সরিয়ে তার দিকে তাকাল। সেই লোকটিকে নয় যে একসময় তার স্বামী ছিল, বরং সেই মানুষটিকে যাকে তার নিজের ভুল সিদ্ধান্তগুলো ভেঙে দিয়েছে। গাড়িটি একটি সরকারি গেস্ট হাউসের সামনে থামল। প্রিয়া নামতে নামতে বলল, আজ এখানেই থাকবে। রাহুল ঘাবড়ে গেল। তার মনে হলো হয়তো এবার জেল, এবার শাস্তি।
কিন্তু প্রিয়ার গলায় কোনো প্রতিশোধ ছিল না, শুধু নিয়ন্ত্রণ ছিল। এটা কোনো দয়া নয়, সে পরিষ্কার বলে দিল, আর না কোনো ক্ষমা। রাহুল মাথা নাড়াল। পরদিন সকালে প্রিয়ার মোবাইলে কলের বন্যা বয়ে গেল। সবাই স্টেশনের ঘটনাটি জানতে চাইছিল। গেস্ট হাউসের ঘরে রাহুল ঘুমানো আর ভয়ের মাঝে দুলছিল। দরজা খুলতেই প্রিয়া ভেতরে এলো। হাতে একটা ফাইল ছিল। সে বলল, আজ থেকে তুমি লুকিয়ে থাকবে না। রাহুল ভয় পেয়ে বলল, মানে? প্রিয়া ফাইলটা খুলতে খুলতে বলল, মানে এটাই যে এখন সত্যিটা সামনে আসবে। ঠিক সেই মুহূর্তেই বাইরে মিডিয়ার গাড়ি এসে থামল। প্রিয়া জানলা দিয়ে দেখল এবং বুঝল যে সে যদি একজন অফিসার হয় তবে পালানোর কোনো অধিকার তার নেই। নিচে নামতেই প্রশ্নের পাহাড় ধেয়ে এলো। ম্যাডাম, লোকটি কি আপনার আত্মীয়? আপনি কি পদের অপব্যবহার করেছেন? প্রতিটি প্রশ্ন তীরের মতো ছিল। প্রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে প্রথমবার জনসমক্ষে বলল, ওই ব্যক্তিটি রাহুল, এবং তার গল্পটি শুধু আমার নয়, সমাজেরও দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়ে গেল। একদিকে খাকি ইউনিফর্ম, অন্যদিকে ছেঁড়া কাপড়। লোক দুভাগে ভাগ হয়ে গেল। রাহুল টিভিতে এসব দেখছিল। তার মনে হল তার দারিদ্র্যও এখন আর তার ব্যক্তিগত নেই, সেটা তামাশা হয়ে গিয়েছে। সেই দিনই বিভাগ থেকে নোটিশ এলো স্পষ্টীকরণ দেওয়ার জন্য। প্রিয়া কাগজটা পড়ল। সে জানত যে সিস্টেম মানবিকতায় নয়, নিয়মে চলে। সন্ধ্যায় সে রাহুলকে সামনে বসিয়ে পরিষ্কার শব্দে বলল, যদি তুমি সত্যি বদলাতে চাও তবে এই রাস্তা সহজ হবে না। রাহুল প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি শাস্তি চাই প্রিয়া, কারণ শাস্তি ছাড়া আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারব না। এটা শুনে প্রিয়া চুপ হয়ে গেল। সে রায় শুনিয়ে দিল, কাল তুমি আমার সাথে কোর্টে চলবে। রাহুল অবাক হয়ে গেল। তাকে হয়তো নতুন সুযোগ দেওয়া হবে ভেবেছিল, কিন্তু প্রিয়া বলল, কোর্টে নয়, সবার সামনে দাঁড়াবে, যাতে প্রতিটি নারী দেখতে পায় যাকে একসময় স্বপ্নের জন্য ভাঙা হয়েছিল। বাইরে রাত গভীর হতে থাকল। প্রিয়া জানত যে আসল লড়াই ক্যামেরার সাথে নয়, নিজের সাথে। কারণ কাল যা হতে চলেছিল তা কোনো স্বামী বা স্ত্রীর লড়াই ছিল না, বরং বিচার আর মানবিকতার এক সরাসরি লড়াই হতে চলেছিল। পরদিন সকালে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু পরিবেশ বেশ ভারী। আদালতের বাইরে মিডিয়ার ভিড়। আজ যেন কোনো সাধারণ শুনানি নয়, বরং বিবেকের পরীক্ষা হতে চলেছে। ব্যারিকেড আর সাধারণ মানুষের কানাকানি। সবাই জানতে চাইছিল যে ওই ভিখারি কে এবং আইপিএস প্রিয়ারাও কেন তাকে নিজের সাথে নিয়ে এসেছেন। রাহুল গাড়ি থেকে নামল, তখন তার পা কাঁপছিল। ছেঁড়া পোশাক এখন বদলে গিয়েছিল, কিন্তু আত্মা তখনও নগ্ন ছিল। প্রিয়া তার সাথে হাঁটছিল, কিন্তু তাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না, শুধু দূরত্ব ছিল, সেই দূরত্ব যা সিদ্ধান্তের কারণে তৈরি হয়। কোর্টরুমে বিচারক আসামাত্রই নিস্তব্ধতা ছেয়ে গেল এবং প্রিয়া কোনো বিশেষ অনুরোধ ছাড়াই বলল যে সে এই বিষয়ে কোনো ব্যক্তিগত সুবিধা চায় না, শুধু সত্য নথিবদ্ধ হওয়া উচিত। এটি শুনে রাহুলের চোখ ভিজে এলো, কারণ সে প্রথমবার বুঝতে পারল যে প্রিয়া তাকে বাঁচাতে নয়, বরং আয়না দেখাতে নিয়ে এসেছে। বিচারকের ইশারায় রাহুল কথা বলার সুযোগ পেল। সে দাঁড়াল, কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। সে বলল কিভাবে সে একজন নারীর স্বপ্নকে তার দুর্বলতা ভেবেছিল, কিভাবে সে নিজের অহংকারকে পুরুষত্বের নাম দিয়েছিল, কিভাবে সে সমাজের করতালির মাঝে নিজের স্ত্রীর পরিশ্রমকে চেপে দিয়েছিল, এবং কিভাবে সেই অহংকারই তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে যে সে আজ কারো সাথে চোখ মেলানোর যোগ্যও থাকেনি। কোর্টরুমে বসে থাকা অনেক মানুষ চুপচাপ মাথা নিচু করে শুনছিল। কিছু নারীর চোখে জল ছিল, কারণ রাহুলের গল্প কোনো একজন পুরুষের ছিল না, এটি ছিল সেই হাজার হাজার ঘরের গল্প যেখানে স্বপ্ন জন্ম নেওয়ার আগেই মেরে ফেলা হয়। রাহুল শেষে বলল, আমি কোনো ক্ষমার আশা রাখি না, আমি শুধু চাই যে আমার পতন যেন অন্য কারো উঠে দাঁড়ানোর কারণ হয়ে দাঁড়ায়। এটি বলতেই কোর্টরুমে নিস্তব্ধতা আরও গভীর হল। বিচারক কার্যক্রম স্থগিত করলেন, কিন্তু সমাজের আদালত শুরু হয়ে গিয়েছিল। বাইরে বেরোতেই মিডিয়া প্রিয়াকে ঘিরে ধরল। ম্যাডাম, আপনি কি আপনার স্বামীকে শাস্তি দিলেন? প্রিয়া প্রথমবার ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে বলল, না, সে নিজেকে নিজে শাস্তি দিয়েছে। এই বাক্যটি ভাইরাল হয়ে গেল। কিন্তু রাহুল জানত যে আসল শাস্তি এখন শুরু হবে, নিজেকে পুনরায় মানুষ হিসেবে প্রমাণ করার। সেই সন্ধ্যায় প্রিয়া আরও একটি সিদ্ধান্ত নিল। সে রাহুলকে বলল যে সে তাকে কোনো পদ, কোনো আশ্রয় বা কোনো পরিচয় পাইয়ে দেবে না। যদি তাকে উঠতে হয় তবে নিজের শক্তিতে উঠতে হবে। রাহুল মাথা নাড়াল, হয়তো প্রথমবার ভয়হীনভাবে,
কারণ এখন তার হারানোর মতো আর কিছুই ছিল না। আর প্রিয়া নিজের ঘরে একা বসে দীর্ঘক্ষণ ভাবতে থাকল যে বিচারের সবথেকে কঠিন রূপ কি এটাই, কাউকে নামিয়ে দিয়ে নয়, বরং তাকে পতিত অবস্থায় ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়া। আর এই প্রশ্নই এখন এই গল্পটিকে তার শেষ মোড়ের দিকে নিয়ে যাচ্ছিল। শহরের সকাল এখন রাহুলের কাছে নতুন ছিল না। তফাৎ শুধু এটাই ছিল যে আগে সে সকালকে ভয় পেত, আর এখন তার সাথে লড়াই করার প্রস্তুতি নিত। কোর্টের পর প্রিয়া তার সাথে কোনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো সাহায্যও করেনি, শুধু এতটুকু বলেছিল যে যদি বেঁচে থাকতে হয় তবে ভিক্ষা করে নয়, পরিশ্রম করে বাঁচো। আর সেই কথাগুলোই রাহুলের কাছে আদেশ নয়, বরং শেষ অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল। সে গেস্ট হাউস থেকে বেরিয়ে সরাসরি মজুরদের আড্ডায় গেল, যেখানে কেউ তার নাম জিজ্ঞেস করত না, শুধু শক্তি দেখা হতো। প্রথম দিন তাকে পাথর বইতে হলো, হাত ছিলে গেল, পিঠ ভেঙে আসছিল, কিন্তু যখন সন্ধ্যায় সে প্রথমবার পরিশ্রমের উপার্জন পেল, তখন সেই নোটের উষ্ণতা তার কাছে কোনো সম্মানের মতো মনে হল। অন্যদিকে প্রিয়ার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছিল। বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল, প্রশ্ন উঠছিল যে সে কি নিজের পদের ব্যবহার ব্যক্তিগত বিষয় করেছে। ফাইল খোলা হচ্ছিল, বয়ান রেকর্ড করা হচ্ছিল, কিন্তু প্রিয়া প্রতিটি প্রশ্নের উত্তর মাথা না নুইয়ে দিচ্ছিল, কারণ তার কাছে অজুহাত নয়, সত্য ছিল। মিডিয়া এখনও পেছনে লেগেছিল, কিন্তু তাদের সুর বদলাতে শুরু করেছিল। এখন খবরে প্রশ্ন করা হচ্ছিল যে একজন মানুষের কি পতনের পর উঠে দাঁড়ানোর অধিকার নেই। রাহুলের দিনগুলো পরিশ্রমে আর রাতগুলো যন্ত্রণায় কাটতে থাকল। অনেক সময় মানুষ তাকে চিনে ফেলত, খোটা দিত, বলত, আরে তুই তো সেই লোক না যে আইপিএস ম্যাডামের সাথে ছিল। সে চুপ থাকত, কারণ সে জানত যে উত্তর দেওয়ার অধিকার সে আগেই হারিয়ে ফেলেছে। কিন্তু প্রতি সকালে সে আবার উঠত, কারণ এখন থেমে যাওয়ার অনুমতি তার কাছে ছিল না। প্রিয়া মাঝে মাঝে দূর থেকে তার খবর নিত, সামনে না এসেই, সাহায্য না করেই, কারণ সে জানত যে যদি সে আবার তার শক্তি হয়ে দাঁড়ায় তবে রাহুল কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। একদিন নির্মাণস্থলে একটি দুর্ঘটনা ঘটল। একজন শ্রমিক আহত হল। মানুষ এদিক ওদিক দৌড়াতে লাগল, কিন্তু রাহুল এগিয়ে গেল, নিজের রক্তাক্ত হাতে তাকে তুলল, হাসপাতালে পৌঁছে দিল, এবং প্রথমবার কেউ তাকে ভালো মানুষ বলল। সেই শব্দটি তার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। সেই সন্ধ্যায় বিভাগ প্রিয়াকে ক্লিন চিট দিয়ে দিল। বলা হলো যে সে নিয়মের ভেতরে থেকেই কাজ করেছে। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল না, কারণ তার আসল পরীক্ষা এখনও বাকি ছিল, সমাজের সামনে, নিজের সামনে আর রাহুলের সামনে। শহরে ধীরে ধীরে এই আলোচনা ছড়িয়ে পড়ল যে পতিত মানুষও যদি সততার সাথে উঠতে চায় তবে তাকে সুযোগ দেওয়া উচিত, এবং রাহুল প্রথমবার অনুভব করল যে হয়তো তার গল্প শুধু লজ্জার নয়, শিক্ষারও হতে পারে। কিন্তু এখনও শেষ অধ্যায় বাকি ছিল, কারণ প্রিয়া আর রাহুল দুজনকে এখন শেষবারের মতো মুখোমুখি দাঁড়াতে হতো, রাগ ছাড়া, অহংকার ছাড়া, শুধু সত্যের সাথে। সন্ধ্যার সময় ছিল, সেই সন্ধ্যা যা দিন আর রাতের মাঝে দাঁড়িয়ে মানুষকে জিজ্ঞেস করে যে সে দিনভর কি শিখল। শহরের আলো ধীরে ধীরে জ্বলছিল, আর সেই আলোর মাঝে রাহুল একটি ছোট চায়ের দোকানের সামনে বসেছিল। হাতে মাটির ভার, শরীর ক্লান্ত, কিন্তু চোখে প্রথমবার হারের গ্লানি ছিল না। কয়েক মাসের পরিশ্রম তার চেহারা থেকে ভিখারির পরিচয় তো মেটাতে পারেনি, কিন্তু মানুষের পরিচয় নিশ্চয়ই ফিরিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় রাস্তার ওপাশে একটি সরকারি গাড়ি এসে থামল। ড্রাইভার নামল, দরজা খুলল, আর প্রিয়া নিচে নামল, সাধারণ খাকি ইউনিফর্মে, কোনো আড়ম্বর ছাড়া, কোনো মিডিয়া ছাড়া, যেন আজ সে আইপিএস নয়, শুধু একজন মানুষ হয়ে এসেছে। রাহুল তাকে দেখল তো উঠে দাঁড়াল। তার পা নিজে থেকেই পিছিয়ে গেল, ভয় থেকে নয়, সম্মান থেকে, কারণ এখন সে জানত যে সমতা চোখের চাহনিতে নয়, যোগ্যতায় হয়। প্রিয়া সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত তাকে দেখল, সেই মুখ যা একসময় তাকে ভেঙেছিল, আর সেই মুখ যা এখন নিজেকে জুড়তে শুরু করেছে। কেমন আছো, সে জিজ্ঞেস করল। কোনো অফিসিয়াল সুর ছিল না, কোনো কর্কশ ভাব ছিল না, শুধু মানুষের কণ্ঠস্বর। রাহুল মাথা নিচু করে বলল, বেঁচে আছি, আর হয়তো এবার ঠিকভাবেই। প্রিয়া হালকা নিঃশ্বাস নিল। দুজনের মাঝে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা বোঝা ছিল না, সেই নিস্তব্ধতা ছিল সেই সব কথার যা বলার পরেও অধরা রয়ে যায়। রাহুল নিজেই বলতে শুরু করল, জানালো যে এখন সে রোজ কাজ করে, সততার সাথে কম টাকাতেও। সে জানালো যে এখন সে কারো থেকে নজর লুকায় না, কারণ এখন তার কাছে লুকানোর মতো কিছুই নেই।
সে এটাও বলল যে সে ক্ষমা চায় না, কারণ কিছু ক্ষত এমন হয় যার ক্ষমা শব্দে নয়, দূরত্বে থাকে। প্রিয়া চুপচাপ শুনতে থাকল, কারণ এটাই সেই রাহুল যাকে সে কোনো এক সময় দেখতে চেয়েছিল, দুর্বল নয়, পরিবর্তনশীল। সে বলল, আমি তোমার জন্য কিছু নিয়ে আসিনি। রাহুল হাসল, আমি জানি। প্রিয়া আরও বলল, আমি শুধু এটা দেখতে এসেছিলাম যে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। রাহুল প্রথমবার তার চোখের দিকে তাকাল, ভয় ছাড়া, লজ্জা ছাড়া, আর বলল, যদি আপনি সেদিন আমাকে বাঁচিয়ে নিতেন তবে আমি আজ বেঁচে থাকতাম না, শুধু শ্বাস নিতাম। এটি শুনে প্রিয়ার চোখ ভিজে এলো, কিন্তু জল পড়ল না, কারণ কিছু সত্য কাঁদার জন্য নয়, স্বীকার করার জন্য হয়। সে বলল, আমি তোমাকে ক্ষমা করিনি। রাহুল মাথা নাড়াল, আমার আশাও ছিল না। প্রিয়া আরও বলল, কিন্তু আমি নিজেকে ক্ষমা করে দিয়েছি। আর এটাই সেই বাক্য ছিল যেখানে এই গল্পটি তার আসল সমাপ্তিতে পৌঁছাল। কারণ এই গল্প স্বামী স্ত্রীর ছিল না, এই গল্প ছিল সেই নারীর যে নিজের স্বপ্নকে বাঁচিয়েছে, আর সেই পুরুষের যে নিজের ভুলকে চিনেছে। প্রিয়া যাওয়ার জন্য ঘুরল। রাহুল পেছন থেকে বলল, যদি কখনো আবার থমকে যায়। প্রিয়া ঘুরে তাকাল। রাহুল শেষ করল, যদি কখনো অন্য কোনো নারীকে তার স্বপ্নের জন্য লড়তে হয় তবে তাকে আটকাবেন না। প্রিয়া উত্তর দিল না, শুধু মাথা নাড়াল। গাড়ি এগিয়ে গেল, রাস্তা খালি হয়ে গেল, কিন্তু সেই সন্ধ্যায় দুই মানুষ নিজেদের অংশের বোঝা মাটিতে নামিয়ে রেখেছিল। রাহুল আবার চায়ের দোকানে বসে পড়ল, কিন্তু এখন পাত্র ছিল না, ভার ছিল। আর প্রিয়া গাড়িতে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে জানত যে বিচার সবসময় শাস্তি দেয় না, মাঝে মাঝে তা শুধু সত্যের সামনে দাঁড়ানোর সাহস দেয়। আর এটাই গল্পের সত্য ছিল, যে কোনো মানুষই একটি ভুল মাত্র নয়, কিন্তু প্রতিটি মানুষকে নিজের ভুলের পুরো দাম দিতে হয়। এবং যখন সেই দাম সততার সাথে দেওয়া হয়, তখন হয়তো সমাজ কিছুটা উন্নত হয়, আর শেষে এটাই টিকে থাকে, মানবিকতা। বন্ধুরা, এই গল্পের শেষ কোনো সিদ্ধান্তের ঘোষণা নয়, না কোনো জয়ের তালি। এই শেষ সেই নিস্তব্ধতার যা মানুষ নিজের ভেতরে তখন অনুভব করে যখন সে সত্যের সাথে চোখ মেলায়। এই গল্প আমাদের এটা শেখায় না যে কে সঠিক ছিল আর কে ভুল, বরং এটি দেখায় যে সঠিক আর ভুলের মাঝে দাঁড়িয়ে মানুষ হওয়া কতটা কঠিন। প্রিয়া আর রাহুলের গল্প আসলে দুটি রাস্তার গল্প। একটি রাস্তা যা স্বপ্নকে বাঁচানোর জন্য একা চলতে শেখায়, আর দ্বিতীয়টি যা ভুলের পুরো দাম চুকিয়ে নিজেকে পুনরায় মানুষ বানাতে শেখায়। যখন প্রিয়া সেই স্টেশনে দাঁড়িয়েছিল, ইউনিফর্মে ক্ষমতা আর প্রতিপত্তির সাথে, এবং সামনে রাহুল মাটিতে বসেছিল চুরমার হয়ে, তখন সেই মুহূর্তটি শুধু একটি দেখা হওয়া ছিল না, সেটি ছিল জীবনের আয়না, যাতে দুজনেই নিজেকে দেখেছিল। প্রিয়া সেই নারীকে দেখেছিল যাকে একসময় দুর্বল ভাবা হয়েছিল, আর রাহুল সেই পুরুষকে দেখেছিল যাকে তার অহংকার এখানে নিয়ে এসেছিল। এই গল্পের সবথেকে বড় সত্য এটাই যে বিচার সবসময় প্রতিশোধ হয় না, আর মানবিকতার সবসময় ক্ষমা হয় না। মাঝে মাঝে বিচারের মানে হয় কাউকে তার সবথেকে নিচু সত্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া, আর মানবিকতার মানে হয় তাকে তোলার দায়িত্ব নিজের ওপর না নেওয়া। প্রিয়া রাহুলকে আশ্রয় দেয়নি, কারণ সে জানত যে আশ্রয় যদি ভুল সময়ে মিলে যায় তবে তা বগলের লাঠি হয়ে যায়, আর লাঠির ওপর ভর দিয়ে চলা মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। সে তাকে ছেড়ে দিয়েছিল ভিড়ের মাঝে, প্রশ্নের মাঝে, সমাজের আদালতের সামনে, যাতে সে নিজেই ঠিক করে যে সে ভেঙে চুরমার হবে নাকি জুড়ে গিয়ে দাঁড়াবে। রাহুলের সফর আমাদের এটা জানায় যে সবথেকে বড় শাস্তি জেলের গড়াদ নয়, বরং সেই অনুশোচনা যা মানুষকে প্রতি সকালে আয়না দেখতে ভয় ধরায়। সে ভিক্ষার পাত্র থেকে পরিশ্রমের নোট পর্যন্ত সফর পূর্ণ করল, এবং সেই সফরে সে জানল যে সম্মান কোনো পদ দেয় না, সেটি রোজকার সব চেষ্টা থেকে মেলে। যখন মানুষ তাকে চিনে নিয়ে খোঁটা দিত, তখন তার চুপ থাকা কাপুরুষতা ছিল না, সেটি ছিল স্বীকারোক্তি। স্বীকারোক্তি যে সে ভুল করেছিল, এবং স্বীকারোক্তি যে এখন তার বলার নয়, বদলানোর অধিকার আছে। আর প্রিয়া, তার সংগ্রাম শুধু অফিসার হওয়ার ছিল না, বরং নিজেকে ক্ষমা করার ছিল। সে সেদিন স্টেশনে রাহুলকে দেখে যে কষ্ট অনুভব করেছিল তা প্রতিশোধে বদলে যেতে পারত, কিন্তু সে তাকে বিচারে বদলেছে। সে সিস্টেমের মোকাবিলা করেছে, সমাজের প্রশ্ন সহ্য করেছে, মিডিয়ার আদালতে দাঁড়িয়েছে, এবং তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেনি, কারণ সে জানত যে যদি সে তার অতীতকে হয় পিষে দেয়, না হলে তুলে নেয়, তবে সে নিজে কোনোদিন মুক্ত হতে পারবে না।
সে শখ থেকে কঠিন রাস্তা বেছে নিয়েছিল, দূরত্বের রাস্তা। এই গল্প সেই সব নারীদের কণ্ঠস্বর যাদের বলা হয় যে স্বপ্ন দেখা একগুঁয়েমি, আর সেই সব পুরুষদের সতর্কতা যারা নিজের অহংকারকে শক্তি ভেবে নেয়। এই গল্প জানায় যে তালি প্রায়ই ভুল হাতে বাজে, আর সত্যিকারের পরিবর্তন হট্টগোলে নয়, নিস্তব্ধতায় হয়। রাহুল যখন চায়ের দোকানে বসেছিল ভাড় হাতে নিয়ে, আর প্রিয়া ইউনিফর্ম ছাড়াই তার সামনে দাঁড়িয়েছিল, তখন কোনো বড় সংলাপ হয়নি, কারণ কিছু সম্পর্কের সমাপ্তি শব্দ দিয়ে নয়, উপলব্ধি দিয়ে হয়। বন্ধুরা, জীবন প্রত্যেককে একটি সুযোগ দেয়, কাউকে ওঠার, কাউকে ছাড়ার, আর কাউকে নিজেকে ক্ষমা করার। প্রশ্ন এটা নয় যে আমরা পড়ি কেন, প্রশ্ন এটা যে পড়ার পর আমরা কিভাবে দাঁড়াই। আমরা কি আমাদের অহংকারকে বাঁচাই, নাকি আমাদের মানবিকতাকে? আমরা কি কাউকে তার ভুলের শাস্তি দিয়ে সন্তুষ্ট হয়ে যাই, নাকি তাকে তার ভুলের আয়না দেখিয়ে এগিয়ে যাই? এই গল্পের শেষ কোনো নতুন সম্পর্কের শুরু নয়, বরং দুটি আলাদা জীবনের নিজের রাস্তায় ফিরে যাওয়ার সত্য। রাহুল নিজের শ্রমের রাস্তায়, যেখানে প্রতিদিন তাকে নিজেকে প্রমাণ করতে হবে। প্রিয়া নিজের কর্তব্যের রাস্তায়, যেখানে প্রতিদিন তাকে মানুষ হয়ে থাকতে হবে। আর হয়তো এটাই সবথেকে বড় সত্য সমাপ্তি, যেখানে কেউ সাথে চলে না, কিন্তু কেউ ভেঙেও পড়ে না। তো বন্ধুরা, যখন পরের বার আপনি কোনো পতনশীল মানুষকে দেখবেন বা কোনো বেড়ে ওঠা স্বপ্নকে নিয়ে উপহাস করবেন, তখন এই গল্পটি মনে রাখবেন। মনে রাখবেন যে বিচারের মানে সবসময় শাস্তি নয়, আর মানবিকতার মানে সবসময় আশ্রয় নয়। মাঝে মাঝে সবথেকে বড় বিচার হয় সত্যের সামনে দাঁড়াতে দেওয়া, আর সবথেকে বড় মানবিকতা হয় কাউকে নিজে হয়ে ওঠার সুযোগ দেওয়া। এটাই ছিল আজকের গল্প, একটি আয়না, একটি প্রশ্ন, আর একটি সত্য।